আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের বহুল আলোচিত একটি কোশ্চেন যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বায়োলজিটা আমাদেরকে কিভাবে পড়তে হবে অথবা কিভাবে অল্প সময়ে আমরা বায়োলজিটা পড়লে সবচেয়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারবো এবং বায়োলজির যে 30 মার্ক আছে সেখানে ইনশাল্লাহ 25-এর উপরে মার্ক এনশিওর করতে পারবো। তো ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটাকে আমি কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি এবং তোমাদেরকে আমি স্টেপ ওয়াইজ কীভাবে একটা চ্যাপ্টার শেষ করতে হবে সেটা সম্পর্কে আইডিয়া দিব। তো চলো শুরু করা যাক। তো আমরা যখন বায়োলজি প্রিপারেশন নিতে যাই প্রথমে আমাদের যে কোশ্চেনটা আসবে সেটা হলো আমরা কোন বইটা পড়বো। অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের বায়োলজির জন্য বই হলো দুইটা, বোটানি বা বায়োলজি ফার্স্ট পেপারের জন্য আবুল হাসান স্যার অ্যান্ড বায়োলজি সেকেন্ড পেপার বা জুলজির জন্য গাজী আজমল স্যার। এর বাইরে আমরা যদি এইচএসসিতে অন্য কোনো বই পড়েও থাকি এখন এসে আমাদেরকে এই বইটাই পড়তে হবে। আর বর্তমানে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এই দুইটা বই এইচএসসিতে পড়ে আসে, সো এটা তাদের জন্য অলরেডি একটা জানা বিষয়। এখন কোশ্চেন আসে যে ভাইয়া প্রত্যেক বছর তো এই দুইটা বইয়ের বাইরেও কোশ্চেন আসছে। হ্যাঁ, এই দুইটা বইয়ের বাইরেও কোশ্চেন আসছে, বাট ম্যাক্সিমাম কোশ্চেন অ্যারাউন্ড 90 to 95% কোশ্চেন কিন্তু আমার এই দুইটা বই থেকে আসছে। আমরা যে আবুল হাসান স্যারের বই এবং গাজী আজমল স্যারের বই আছে এটা যদি কেউ ভালোভাবে পড়ে থাকে তখন সে এক্সট্রা যে 5 to 10% কোশ্চেন বাইরে থেকে আসে সেখান থেকেও সে কিন্তু অ্যান্সার করতে পারে। সো আমরা মেন যে দুইটা বই আছে এটাকে ভালোভাবে পড়বো এবং একটা কথা আমরা মনে রাখবো যে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স কখনো আনকমন কোশ্চেন অ্যান্সার করতে না পারার জন্য মিস যায় না। একটা স্টুডেন্টের চান্স তখনই মিস যায় যখন সে কমন অ্যান্সারগুলোতে ভুল করে আসে, কারণ কমন কোশ্চেনগুলো সে যখন ভুল করে তখন বাকিটা এটা কারেক্ট অ্যান্সার করতেছে এবং এর কারণে সে অনেক পিছিয়ে যায়। কিন্তু আনকমন যে কোশ্চেন আছে যেগুলো অন্য রাইটার থেকে আসছে এগুলো ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে অপরিচিত। সো ওইগুলো নিয়ে আমাদের আসলে এত প্যারা নেই আর কিছু নাই। আমাদের যে 90 to 95% কোশ্চেন আছে সেগুলো আমাদেরকে আগে ভালোভাবে করতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম আমাদের বইয়ের ক্ষেত্রে বই সিলেকশনটা আমরা জেনে নিলাম। দ্বিতীয়ত আমরা যেটা জানবো সেটা হলো নতুন বই কিনবো কিনা। তোমাদের মাঝে অনেকেরই কোশ্চেন আছে যে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট এখন শুরু করব, কোচিংয়ে ক্লাস শুরু হচ্ছে, আমরা কি নতুন বই কিনবো? আমার ক্ষেত্রে আমি যে অ্যান্সারটা দিব সেটা হলো না, তোমাদের নতুন বই কিনতে হবে না। কেন? এটার পিছনে যুক্তি আছে, আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো, তুমি এইচএসসির 2টা বছর একটা বই তুমি পড়ে আসতেছো, এই বইটার কোথায় কি আছে, কোন ফেজে কি আছে, কোন ফিগারটা কেমন, তোমার এটা সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে। এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের 3 মাস আগে তুমি হঠাৎ করে যদি একটা নতুন বই পড়ো, এই বইটা তো পুরোটা তোমার কাছে অপরিচিত। সো তুমি কিভাবে এটার কোথায় কি আছে এটা জানবা? এর চেয়ে বেটার না যে তুমি যে জিনিসটা সম্পর্কে তোমার আইডিয়া আছে, যে বইটার সম্পর্কে তুমি ভালোভাবে জানো সেটা তোমার জন্য পড়া। তাহলে প্রশ্ন আসবে যে ভাইয়া এক্সট্রা ইনফরমেশনগুলো নিয়ে কী করবো? নতুন বইতে তো কিছু এক্সট্রা ইনফরমেশন আছে। আমি বলবো এই এক্সট্রা ইনফরমেশন নিয়ে তোমার টেনশন নেওয়ার কিছু নেই, কারণ তুমি যে কোচিং সেন্টারে অ্যাডমিট হয়েছো সেখান থেকে তোমাকে এই এক্সট্রা ইনফরমেশনগুলো ওরা প্রোভাইড করবে। সো এক্সট্রা ইনফরমেশনের জন্য কারো বই চেঞ্জ করার দরকার নাই। আমি মনে করি যে তোমরা তোমাদের যে বইটা এইচএসসিতে পড়ে আসছো সে বইটাই তোমরা অ্যাডমিশনে পড়বা, নতুন বই কেনার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা 2টা কোশ্চেন দেখে ফেললাম। এখন পরবর্তীতে আমরা যেটা জানবো সেটা হলো চ্যাপ্টার ওয়াইজ আমরা যখন একটা চ্যাপ্টার পড়তে যাব সেটার জন্য আমাদের স্ট্র্যাটেজি কেমন হবে। তোমাদের ভিডিওর এই পার্টটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা একটা চ্যাপ্টার কীভাবে শেষ করবা, কীভাবে শেষ করলে তোমাদের জন্য বেস্ট হবে সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। তো একটা চ্যাপ্টার যখন আমরা শুরুতে পড়তে যাব, আমরা আমাদের কোচিংয়ে ধরা যাক আগামীকাল একটা চ্যাপ্টার পড়াবে, পরিফ্যাক্ট চ্যাপ্টারটা পড়ালো। এখন পরিফ্যাক্ট চ্যাপ্টারটা পড়ার আগে আমাকে ওইখানে পড়ানোর আগে আমার কাজ কি? আমার কাজ হলো আমি বাসা থেকে আগে এই চ্যাপ্টারের অ্যানালাইসিসটা দেখে যাব। চ্যাপ্টার অ্যানালাইসিস মানে কি? চ্যাপ্টার অ্যানালাইসিস হলো আমার এই চ্যাপ্টারটা থেকে কোথা থেকে কোশ্চেন আসছে, বিগত বছরগুলোতে কোন কোন জায়গা বা কোন কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন হয়েছে, এই জিনিসগুলো আমি আগে আইডিয়া নিয়ে যাব। পাশাপাশি আমি যে প্রশ্ন ব্যাংকটা আছে প্রশ্ন ব্যাংকটা থেকে এক নজর জাস্ট দেখে যাব আমার কেমন কোশ্চেন আসছে, কোশ্চেনের প্যাটার্নটা কেমন। হয়তো আমি এখন অনেক কিছুই বুঝতে পারবো না, বাট আমি দেখে যাব। আর এই যে জিনিসগুলো আছে এগুলো তো তোমাদের কাছে অপরিচিত না, এগুলো অলরেডি তোমরা এইচএসসিতে পড়ে আসছো। সো তোমরা কোশ্চেন ব্যাংকটা দেখে ফেলবা, পাশাপাশি যে চ্যাপ্টার অ্যানালাইসিস আছে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা তোমরা দেখে ফেলবা। তাহলে আমাদের 1 নাম্বার স্টেপটা শেষ। আমরা টোটাল 6টা স্টেপ দেখবো, এর মধ্যে 1 নাম্বারটা আমরা বলে ফেললাম। 2 নাম্বারে তোমরা যেটা তোমাদের করতে হবে সেটা হলো লেকচার তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে করতে হবে। এখন কথা হলো যে ভাইয়া আমি লেকচার করবো না, লেকচার না করলে আমার এমন কি ক্ষতি হবে? দেখো, লেকচার করাটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন এইচএসসিতে একটা চ্যাপ্টার পড়ি তখন ওইখানে আমাদের এই যে চ্যাপ্টারটার মধ্যে এইচএসসির কিছু টপিক আছে, আবার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট কিছু টপিক আছে। এখন তুমি এইচএসসির জন্য একটা সিস্টেম ওয়াইজ পড়ে গেছো, কিন্তু অ্যাডমিশনে তোমার ওই পড়ার স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে যাবে।
এখন এই যে স্ট্র্যাটেজিটা চেঞ্জ হবে, তোমাকে কোন জিনিসগুলো পড়তে হবে, কোন জিনিসগুলো এখন তোমার জন্য লেস ইম্পর্টেন্ট তোমাকে বাদ দিয়ে যেতে হবে, এটা যারা তোমাদেরকে কোচিংয়ে পড়াবে ভাইয়া আপু যারা আছে অথবা আমরা যারা স্টুডেন্ট পড়িয়ে আসছি আমরা ভালোভাবে জানি। তুমি কিন্তু এই জিনিসটা এখনও জানো না। সো লেকচার তোমাকে 100% মনোযোগ দিয়ে করতে হবে, লেকচার কোনোভাবে মিস দেওয়া যাবে না। তাহলে আমরা লেকচার সম্পর্কে জেনে নিলাম, আমাদের 2টা স্টেপ শেষ। এখন থার্ড স্টেপে আমরা যেটা করব সেটা হলো তুমি এখন লেকচারটা করে আসছো, করে আসার পরে বাসায় এসে তোমার মেইন কাজ হবে তুমি মেইন বইটাকে এখন ভালোভাবে পড়তে হবে। মেইন বইয়ে এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার শুরু থেকে শেষ তোমাকে পড়ে যেতে হবে। দাগানো লাইন এখন না, দাগানো লাইন পড়বা তুমি লাস্টে, বাট এই মুহূর্তে তোমাকে যে বইয়ের শুরু থেকে শেষ একটা চ্যাপ্টারের A to Z তোমাকে পড়ে যেতে হবে। জিনিসটা পড়ার সময় দাগানো লাইনের বাইরে কিছু কিছু ইনফরমেশন তুমি পাবা যেটা তোমার কাছে মনে হবে যে ইম্পর্টেন্ট, এটা তোমাকে মার্ক করে রাখতে হবে। আর দাগানো লাইন যখন আমরা হঠাৎ করে পড়তে যাব তখন আমরা মেইন বই পুরোটা ভালোভাবে না পড়ে দাগানো লাইন পড়তে গেলে আমাদের কাছে অনেক কিছু মনে হবে যে এটা আমরা কোরিলেট করতে পারছি না, কারণ আমাদের বইগুলো কিন্তু একটা সিকোয়েন্সে লেখা, কোনটার পরে কোনটা আসবে এই জিনিসটা বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো তুমি যখন এই চ্যাপ্টারটা পুরোটা পড়ে ফেলবে, একবার তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীতে তুমি যখন দাগানো লাইনগুলো দেখবে পরীক্ষা দেওয়ার আগে তখন তোমার কাছে জিনিসগুলো ভালোভাবে ইজি মনে হবে, নাহলে তোমার কাছে মনে হবে যে এই লাইনটা কোথা থেকে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সো মেইন বইয়ের A to Z পড়া তোমার জন্য মাস্ট, এটা তোমাকে করতে হবে। এবং পরীক্ষার আগে যখন তুমি শর্ট টাইম রিভিশন দিবা সেক্ষেত্রে তুমি দাগানো বইয়ের লাইনগুলো দেখবা। সো আমরা 3 নাম্বার জিনিসটা জেনে নিলাম। 4 নাম্বার আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কোচিং থেকে আমাদেরকে যে একটা এক্সট্রা বই দেওয়া হবে সেটা কম্পেনিয়ন বুক হোক অথবা মেডিট্রিক্স হোক অথবা রেটিনার ক্ষেত্রে যে রেটিনা ডাইজেস্ট আছে সেটা হোক, আমরা এই বইটাকে আমরা পড়বো। এই বইটা থেকে আমরা কেন পড়বো, কারণ আমি যে প্রথমে বলছি আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন অন্য রাইটারের এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা এই বইতে পাবো, এবং যে এক্সট্রা ইনফরমেশনগুলো পাবো এগুলো আমরা মার্ক করে রাখবো, এগুলো মার্ক করে রাখা আমাদের দায়িত্ব। এছাড়াও তোমরা দেখতে পাবা যে এই বইগুলোতে তোমাদের যে বিভিন্ন জিনিস ফ্লো চার্টের মাধ্যমে বা ছকের মাধ্যমে অনেক সুন্দরভাবে দেওয়া আছে। সো তোমার জন্য পড়াটা অনেক ইজি হয়ে যাবে। সো তোমরা যখন এই যে কম্পেনিয়ন বুক বা ডাইজেস্টটা পড়বা আমি তোমাদেরকে বলবো তোমরা ওইখান থেকে তোমাদের যে টপিকগুলো বা যে লাইনগুলো তোমাদের কাছে নতুন মনে হচ্ছে অথবা তোমার কাছে মনে হচ্ছে যে এটা তোমার আবার পড়া উচিত, ওই লাইনগুলো তুমি মার্ক করে রাখবা। সব লাইন তোমার মার্ক করার দরকার নাই, সব লাইন তুমি পরবর্তীতে পড়তেও পারবা না পরীক্ষার আগে। তোমার কাছে যেগুলো অজানা মনে হচ্ছে বা পরিচিত লাগছে না সেই জিনিসগুলোই তুমি এখানে মার্ক করে রাখবা। সো এ হলো আমাদের যে কম্পেনিয়ন বুক আছে সেটার ইম্পর্টেন্ট। 1st নাম্বারে আমরা যেটা করব সেটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো প্র্যাকটিস করা। যত পারবা বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা চ্যাপ্টার শেষে তোমরা অ্যাটলিস্ট 200, 300, 400 যাই পারো কোশ্চেন সলভ করবা। যে কোশ্চেন ব্যাংকটা থেকেই পারো, যে কোচিংয়েরই হোক, কোশ্চেন তোমাকে সলভ করতেই হবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে এবং তোমার নতুন যে টপিক ওয়াইজ কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করতে হবে। কোশ্চেন সলভ করা ব্যতীত তুমি বুঝতে পারবা না এই চ্যাপ্টারের প্রিপারেশন তোমার কোন জায়গায়, কোন টপিকটাতে তোমার প্রবলেম হচ্ছে। এটা তুমি শুধুমাত্র কোশ্চেন সলভ করতে গেলে তখনই পারবা। সো প্র্যাকটিস ইজ মাস্ট। তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। অনেক বেশি প্র্যাকটিস করলেই তুমি একটা ভালো পরীক্ষা দিতে পারবা, তোমার প্রিপারেশনটা স্ট্রং হবে। তাহলে আমরা আমাদের 1st নাম্বার পয়েন্টটা দেখে ফেললাম, সেটা হলো প্র্যাকটিস। কোশ্চেন সলভ করার পরে আমরা 6 নাম্বারে যেটা দেখবো সেটা হলো এক্সাম। মনে রাখবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য এক্সামের কোনো বিকল্প নাই, তোমাকে অবশ্যই এক্সামগুলো দিতে হবে। আমাদের কোচিং সেন্টারে আমাদের যে এক্সামগুলো নেওয়া হচ্ছে, একটা চ্যাপ্টার পড়ানোর নর্মালি একদিন গ্যাপ দিয়ে এক্সামগুলো নেওয়া হয়। তোমাকে মাস্ট বি এক্সামটাই অ্যাটেন্ড করতে হবে। এখন তোমাদের অনেকের হয়তো কোশ্চেন আসবে যে ভাই আমি তো একটা চ্যাপ্টার পড়ছি, ওইটা আমার ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয় নাই, সেক্ষেত্রে আমি কি এক্সামটা দিব কিনা? অ্যান্সার হলো হ্যাঁ, তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে। তোমার হয়তো এই চ্যাপ্টারের 100% প্রিপারেশন আছে, হয়তো তোমার প্রিপারেশন 50%, 60%, কিন্তু তার মানে এই না যে তুমি পরীক্ষা দিতে পারবে না। তোমাকে পরীক্ষা অবশ্যই দিতে হবে। আর যাই করো পরীক্ষা কোনোভাবে মিস দেওয়া যাবে না। তোমাকে আমি উপরে যে কয়টা পয়েন্টই বললাম তার মাঝে এক্সামটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এক্সাম তোমাকে অবশ্যই দিতে হবে, এক্সামের কোনো বিকল্প নাই। তাহলে এই হলো আমরা আমাদের যে প্রিপারেশনটা আছে এটা আমরা 6টা স্টেপে এটাকে মার্ক করলাম। কি আমি যদি তোমাদের আবার একটু বলি, আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদেরকে চ্যাপ্টারটা অ্যানালাইসিস করতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে সেটা আমাদেরকে দেখতে হবে। 2 নম্বরে আমরা লেকচার যেটা আছে সেটা আমরা মনোযোগ দিয়ে করব। 3 নম্বরে আমরা আমাদের যে মেইন বুক আছে মেইন বইয়ের প্রতিটি লাইন আমরা পড়ে ফেলবো। আর 4 নম্বরে আমরা কি করব, আমাদের যে কম্পেনিয়ন বুক অথবা ডাইজেস্ট দেওয়া হবে সেটা থেকে আমরা এক্সট্রা ইনফরমেশনগুলো দেখবো এবং যে ফ্লো চার্ট বা ছক দেওয়া আছে সেগুলো আমরা মার্ক করে রাখবো। এরপরে 1st নম্বরে হলো আমরা প্র্যাকটিস বুকটাকে ভালোভাবে সলভ করবো। যত বেশি পারা যায় আমরা কোশ্চেন সলভ করে আমাদের প্রিপারেশনটাকে আরও অ্যাডভান্স করে নিব। আর লাস্টে সেটা হলো আমাদেরকে অফলাইনে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ক্ষেত্রে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো অনলাইন নাকি অফলাইন। আমি সবসময় প্রেফার করব তোমরা ক্লাস হয়তো অনলাইনে করতে পারো, সেটাতে সমস্যা নাই, কিন্তু পরীক্ষাটা আমি সবসময় অফলাইনে দেওয়া সাপোর্ট করি। কেন আমি অফলাইনে দেওয়া সাপোর্ট করি? কারণ তুমি যখন একটা পরীক্ষা দিতে যাবা
সেটার যে একটা পরীক্ষার হলের এনভায়রনমেন্ট, এটা তুমি কখনো বাসায় বসে দিয়ে বুঝতে পারবে না। তোমাকে ওই এনভায়রনমেন্টটা বুঝতে হলে তোমাকে অফলাইনে যেতে হবে। অফলাইনে যখন তুমি পরীক্ষা দিবা তখন এই যে 1 ঘন্টায় কীভাবে 100টা MCQ দাগানো লাগবে বা OMRটা কীভাবে ফিল আপ করতে হবে, এই জিনিসটা তুমি অফলাইন এক্সাম দেওয়া ছাড়া কখনো বুঝতে পারবে না। এবং এটার জন্য তোমার যে কোচিং সেন্টার আছে সেটাতে গিয়ে তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। তাহলে এই হলো আমরা একটা চ্যাপ্টারকে কীভাবে অ্যাপ্রোচ করব, আমাদের 6টা স্টেপে আমরা দেখে ফেললাম। এখন এর বাইরেও আমি তোমাদের আরও কিছু ওভারঅল কথা বলবো যেগুলো তোমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। তো আমি যদি শুরু করি, প্রথমে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হলো না বুঝে পড়া যাবে না। আমাদের মধ্যে অনেকেরই টেন্ডেন্সি আছে যে আমরা যা পারি সব মুখস্থ করবো, যা সামনে আসতেছে সব মুখস্থ করবো। আমি জানি বায়োলজিতে এমন অনেক জিনিস আছে যেগুলো মুখস্থ করতে হবে, যেমন অনেক সংখ্যা থাকে, অনেক বিজ্ঞানীর নাম থাকে, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। কিন্তু এর বাইরেও অনেক টপিক আছে যেগুলোতে আমাদের আসলে বুঝার কিছু আছে, আমরা চাইলে বুঝতে পারি। তো যে জিনিসগুলো বুঝার আছে এগুলো আমাদেরকে বুঝে পড়তে হবে। সব যদি মুখস্থ করতে চাই তাহলে আমার ব্রেন নিতে পারবে না, ব্রেনে ওভারলোড হয়ে যাবে। সো না বুঝে মুখস্থ করাটাকে যত পারা যায় আমাদের কমিয়ে আনতে হবে, অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর আমরা যেটা জানবো, চিত্রের সাহায্য নিতে হবে। আমরা অনেকেই মনে করি যে চিত্র তো আমাদের শুধু HSC-তে প্রয়োজন ছিল, HSC-তে আমরা চিত্র দিছি, গতে আসছে, এর জন্য আমরা এক্সট্রা মার্ক পাইছি। কিন্তু না, চিত্রের সাহায্য আমাদেরকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও নিতে হবে। কেন আমরা চিত্রের সাহায্য নিব? কারণ তুমি যখন একটা জিনিস চিত্রের সাহায্যে বুঝে বুঝে পড়বা, চিত্র থেকে রেফারেন্স নিয়ে পড়বা, তখন তোমার ভিজুয়ালাইজেশনটা ভালো হবে। আর যে জিনিস তুমি ভিজুয়ালাইজ করে পড়তে পারবা সেটা তোমার ব্রেইনে লং টার্ম হিসেবে থেকে যাবে। সো যেখানে যেখানে আমরা চিত্রের সাহায্য নেওয়া যায়, বইতে যেখানে যেখানে চিত্র দেওয়া আছে সেগুলো আমরা ভালোভাবে দেখব এবং এই চিত্রের সাহায্য নিয়ে আমরা আমাদের টপিকটা কভার করার চেষ্টা করব। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো আমাদের বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু সারসংক্ষেপে ইম্পর্টেন্ট লাইন দেয়া আছে। বোটানি বলি, এরপরে আমাদের যে জুলজি বই আছে এটার ক্ষেত্রেও দেয়া আছে। তো এই লাইনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই লাইনগুলো হলো রেডিমেড MCQ কোশ্চেন, স্যাররা চাইলে এখান থেকে ডিরেক্ট MCQ কোশ্চেন উঠে দিতে পারে। সো আমরা এই লাইনগুলো কখনো মিস দিয়ে যাব না, এই লাইনগুলো অবশ্যই আমাদেরকে দেখতে হবে, এই লাইনগুলো আমরা ভালোভাবে আয়ত্তে আনবো। আর 4 নম্বরে আমরা যেটা জানবো সেটা হলো চ্যাপ্টারের শেষের MCQ। এখন বোটানির ক্ষেত্রে হয়তো চ্যাপ্টারের শেষে ওইভাবে MCQ নাই, কিন্তু জুলজিতে তোমরা যদি বইয়ের একেবারে শেষ দিকে চলে যাও সেখানে দেখবা তোমরা চ্যাপ্টার ওয়াইজ কিছু MCQ আলাদা করে দেওয়া আছে। এই চ্যাপ্টার ওয়াইজ MCQগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রায় প্রত্যেক বছর রিপিটেডলি কোশ্চেন আসছে। সো আমরা এই কোশ্চেনগুলোকে ভালোভাবে সলভ করে যাব। এখন সব কোশ্চেন সলভ করার দরকার নাই, বহু নির্বাচনী যে কোশ্চেনগুলো আছে এগুলো তো তোমার দরকার নাই, তারপর উদ্দীপকযুক্ত যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমার দরকার নাই। তোমার কোনগুলো লাগবে? এক লাইনের যে অ্যান্সারগুলো, সিঙ্গেল অ্যান্সার যে কোশ্চেন MCQ আছে ওইগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ওইগুলাই আমরা সলভ করব। তো এই হলো কথা। এখন তার মানে আমরা এইভাবে একটা চ্যাপ্টার যখন তুমি প্রিপারেশন নিবা, আমি তোমাদেরকে যে 6টা স্টেপের কথা বলছি ওই 6টা স্টেপ ফলো করে তুমি প্রিপারেশন নিলে মোরলেস ইনশাল্লাহ তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। এর বাইরে আমি যে জেনারেল কথাগুলো বললাম এগুলো তোমরা মাথায় রাখবা। এই হলো আজকের ভিডিওতে আমি তোমাদের একটা চ্যাপ্টার বায়োলজিতে কিভাবে তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবা সেটা নিয়ে আলোচনা করছি। আশা করি এখানে যে কথাগুলো আমি তোমাদেরকে বললাম এগুলো তোমরা পড়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করবা এবং ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবা। সবার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।